أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম হচ্ছে রিভিশন ফৌজদারি কার্যবিধি আইনের 1 ধারা হতে ফৌজদারি কার্যবিধি আইনের 176 ধারা। আমরা আজকে আলোচনা করব হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 15 নম্বর অধ্যায় ইনকোয়ারি বিচারে ফৌজদারি আদালতের অধিক্ষেত্র সম্পর্কিত। ধারা হচ্ছে 177 হতে 199 পর্যন্ত। এখানে আমরা সবগুলো ধারা পড়বো না, এখানে যে ধারাগুলো আমাদের প্রয়োজন শুধু আমরা এই ধারাগুলো নেব। ফৌজদারি কার্যবিধি আইনের 177 ধারা, এটার একবারে সহজ যে কথা হচ্ছে যে প্রত্যেকটি অপরাধ যে আদালতের স্থানীয় সীমার ভিতরে সংগঠিত হবে এর বিচার ওই আদালতেই হবে। অর্থাৎ একটা অপরাধ হয়েছে, অপরাধটা কই হয়েছে, সাপোজ রাঙ্গামাটি, এটার অপরাধ হবে রাঙ্গামাটি, অপরাধের অনুসন্ধান এবং বিচার হবে রাঙ্গামাটি কোর্টে। এটা হলো 177 ধারা। 178 ধারা হচ্ছে 177 ধারায় যা কিছুই থাক, অর্থাৎ সরকার চাইলে যে কোনো মামলা দায়রাতে স্থানান্তর করতে পারেন। 178 ধারা অর্থাৎ এটার এমসিকিউ কি হইতে পারে যে কে মামলা দায়রা আদালতে বিচারের জন্য প্রেরণের নির্দেশ দিতে পারেন, এটা হচ্ছে সরকার। 178 ধারা। ফৌজদারি কার্যবিধি আইন 179 ধারা, যেই জেলায় অপরাধ সংগঠিত হয়েছে এবং অন্য জেলায় তার পরিণাম ঘটছে, তাহলে কি হবে, উক্ত অপরাধের বিচার দুই স্থানের যে কোনো আদালতে হতে পারে। এটার একটা উদাহরণ দেই, যেমন একজন আহত ব্যক্তি, হ্যাঁ সিলেটে কি হয়েছে, 10 দিন হসপিটালে ভর্তি ছিল, তারপরে এখান থেকে তার উন্নতি না হওয়ায় তারা কই পাঠাইছে, ঢাকা পাঠাইছে। এই যে ঢাকায় গেছে 10 দিন চিকিৎসা নিচ্ছে, তাহলে তার অপরাধের বিচার সিলেটেও হইতে পারে, ঢাকায়ও হইতে পারে। এটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 179 ধারা। ফৌজদারি কার্যবিধি আইনের 180 ধারা, যে কাজ অপর কোনো কাজের সাথে যুক্ত হয়ে অপরাধ হয়, তখন যে আদালতের স্থানীয় সীমার মধ্যে দুই কাজের যে কোনোটি সংগঠিত হয়, তাহলে উক্ত স্থানের অপরাধ অনুসন্ধান বিচার যে কোনো জায়গায় করা যাবে। তাহলে কি হইলো, যেমন সিলেট থেকে একটা মোটরসাইকেল চুরি হয়েছে, এই মোটরসাইকেলটা কই পাওয়া গেছে, সাপোজ রাঙ্গামাটি পাওয়া গেছে বা রাঙ্গামাটি থেকে উদ্ধার হয়েছে, তাহলে এই যে চুরির যে ঘটনা, এটা দুই স্থানে বিচার হইতে পারে, সিলেটও হইতে পারে, চট্টগ্রামও হইতে পারে। এটা হচ্ছে 180 ধারা। ফৌজদারি কার্যবিধি আইনের 181 ধারা, টক ডাকাতি, খুনসহ ডাকাতি, ডাকাতির সদস্য হওয়া বা হেফাজত হতে পলায়ন করা যে আদালতের সীমার মধ্যে রয়েছে সেই আদালতে বিচার করা যাবে। অর্থাৎ টক ডাকাতি খুন এর সাথে সংশ্লিষ্ট বা পুলিশ হেফাজত থেকে পলায়নকারী ব্যক্তি সে যে স্থানে যাক ওই স্থানে তার বিচার হবে। এটা হলো ফৌজদারি কার্যবিধি আইনের 181 ধারা। এগুলো আমরা একবারে শর্ট করে পড়তেছি, এগুলো আমাদের এতটা প্রয়োজন নাই। 182, এখানে 181 4টা উপধারা আছে। যেমন এখানে 2 কি বলছে যে অপরাধজনক বিশ্বাসভঙ্গর যদি হয় তাহলে কি হবে, যেই আদালতে পাওয়া গেছে সেই আদালতেই বিচার হবে। চুরির অপরাধ, চুরাই মাল যদি হয় তাহলে যেই আদালতে হবে সেই আদালতেই তার বিচার হবে। মনুষ্যহরণ অপহরণ হইলে যেখানে তার আটক রাখা হয়েছে বা লুকিয়ে রাখা হয়েছে সেই স্থানে তার বিচার হবে। এই হচ্ছে 4টা কোটেশন 181 1 2 3 4। ফৌজদারি কার্যবিধি আইন 182 ধারা, একই অপরাধ একাধিক এলাকায় হলে তাহলে কি করতে হবে, উক্ত স্থান সময়ের যে কোনোটিতে আদালত বিচার বা অনুসন্ধান করা যাবে। একই অপরাধ একাধিক এলাকায়, যেমন এটা আমরা ওই যে দণ্ডবিধি যখন পড়বো তখন দণ্ডবিধিতে আমরা
37-এ পাবো, 37-এ, যে একটা অপরাধ কয়েকটা অংশে বিভক্ত হয় যখন, যেমন একজনে কি করছে, একজন নারীরে তার বিয়ের প্রলোভন দেখে গ্রাম থেকে কিনছে, তারপরে তারে নিয়ে শহরে গেছে, গিয়ে একটা হোটেলে রাখছে, এখানে সে আবার বিক্রি করে দিছে, এ আবার আরেক জায়গার মধ্যে দিছে। এইসব অপরাধ গুলা কি হয়েছে, একাধিক এলাকার মধ্যে হইলে তার বিচার যে কোনো আদালতেই হবে। এটা হচ্ছে 82 ধারা। এটা আমরা দণ্ডবিধিতে যখন পড়বো তখন এগুলা পাওয়া যাবে। 183 ভ্রমণকালে সংগঠিত অপরাধ, অনুসন্ধান বিচার 13 দিন এলাকার আদালতে হবে, অর্থাৎ যে এলাকার মধ্যে দেওয়া হয়েছে ওই এলাকার আদালতে হবে। ফৌজদারি কার্যবিধি নিয়ে 185 ধারা, কোনো আদালতে বিচার হবে এমন কোনো প্রশ্ন যদি হয় তাহলে হাইকোর্ট বিভাগ বিচারের স্থান নির্ধারণ করে দিবেন। এমসিকিউ 185, যদি কোনো আদালতের নিয়ে কোনো সন্দেহ হয় বা প্রশ্ন উঠে, তাহলে এটার জন্য কে নির্ধারণ করে দিবেন, এটা হচ্ছে হাইকোর্ট। অর্থাৎ হাইকোর্টে যখন একটা মামলা চলমান হবে, তখন এই মামলাটা কোন স্থানে চলবে সেটার জন্য যদি কোনো প্রশ্ন উঠে, তাহলে কি করবে, হাইকোর্টে পত্র প্রেরণ করবে, হাইকোর্ট এটা নির্ধারণ করে দিবে যে কোন আদালতে এটার বিচার হবে। ফৌজদারি কার্যবিধি আইনে 185 ধারা। এগুলো আমাদের জন্য তেমন গুরুত্বপূর্ণ না, এই জন্য এবার শর্ট করে বলতেছি। যেগুলো গুরুত্বপূর্ণ এগুলো আমরা বলবো, জাস্ট খালি এগুলো একটু এমসিকিউর জন্য, মনে রাখার জন্য। ফৌজদারি কার্যবিধি আইনে 186 ধারা, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি তার স্থানীয় এলাকার মধ্যে এমন কোনো অপরাধ হয়েছে বলে উনি জানে, তাহলে কি করতে পারেন, পরোয়ানা দিতে পারেন এবং বিচারের জন্য সেই আদালতে প্রেরণ বা জামিনযোগ্য অপরাধ হলে কি করবেন, মুচলেকাও গ্রহণ করতে পারবেন। এটা হচ্ছে 186 ধারা। 186-1, অর্থাৎ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি তার 13 দিন এলাকার ভিতরে এরকম যদি কোনো অপরাধ হয়েছে বলে উনি জানে, তাহলে কি করতে হবে, সমন এবং পরোয়ানা দিতে পারবেন এবং বিচারের জন্য আদালতে প্রেরণ বা জামিনযোগ্য অপরাধ হলে কি করতে পারবেন, জামিনদার সহ বা ব্যতীত মুচলেকা গ্রহণ করতে পারবেন। 186-2, বিচারের স্থান যদি একাধিক হয়, বিচারের স্থান যদি একাধিক হয় তাহলে উক্ত ব্যক্তিকে কোন আদালতে পাঠানো হবে বা মুচলেকা গ্রহণ করবে সেই আদেশের জন্য হাইকোর্ট বিভাগে প্রেরণ করবে। ওই যে আমরা 85-তে যেটা বলছিলাম এইটার কথাই 86-2 বলছে, অর্থাৎ বিচারের স্থান দুই জায়গায়, সেই ক্ষেত্রে তার কোন আদালতটার বিচার করা হবে বা তার কোন জায়গায় প্রেরণ করা হবে সেটার জন্য হাইকোর্টে প্রেরণ করতে হবে। 86-2। তারপর হলো ফৌজদারি কার্যবিধি 187 ধারা। 186 ধারা কোনো ব্যক্তিকে গ্রেফতার করা হলে মুখ্য বিচারিক বা মহানগর ম্যাজিস্ট্রেট নিকট প্রেরণ করতে হবে বা ওয়ারেন্ট প্রদানকারী আদালতে প্রেরণ করবেন। অর্থাৎ আলোচ্য 186 ধারায় যে ব্যক্তিকে গ্রেফতার করা হলো, কে ইন, আপনার বাংলা মেসেজটা আমার এটা শু করে নাই, আমার এটা হয়তো সেটিং এ একটু সমস্যা হয়েছে, এই জন্য বাংলা মেসেজ গুলো শু করতেছে না। বাংলা মেসেজ গুলো শু করতেছে না, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমার এটা কালকে আবার এটা আনস্টল দিতে হবে, দিয়ে আবার চালু করতে হবে। অপরাধ যদি একই জেলার ফৌজদারি আদালতে হয় তাহলে উক্ত ব্যক্তিকে উক্ত আদালতে প্রেরণ করবেন। ফৌজদারি কার্যবিধি আইনের 188 ধারা, যদি বাংলাদেশের কোনো নাগরিক দেশের বাহিরে বাংলাদেশের রেজিস্ট্রিকৃত জাহাজ বা বিমানে কোনো অপরাধ করে, তাহলে তাকে বাংলাদেশের যে কোনো স্থানে পাওয়া যাবে, সেই স্থানে অপরাধ করেছে ধরিয়ে নিয়ে ব্যবস্থা গ্রহণ করা যাবে। তবে এটার শর্ত হলো সরকারের অনুমতি ব্যতীত অভিযোগের ইনকোয়ারি করা যাবে না। বলেন এইটার সম্পর্কে আমরা কোথায় পড়িয়ে আসছিলাম, ফৌজদারি বাংলাদেশের বাইরে যদি কোনো অপরাধ করে তাহলে সেটার জন্য বাংলাদেশে বিচার করা যাবে, এটাকে আমরা কোথাও পড়ছিলাম এর আগে? এটা আমরা ফৌজদারি কার্যবিধির প্রথম দিকে পড়ছিলাম স্যার। কত দাঁড়ায়? এটা 93 মেবি। এটা হচ্ছে আমরা ফৌজদারি 93,
93-তে পরোয়ানা পড়ছিলাম, 93 গতে বাংলাদেশের বাইরে থেকে 99 যদি গতে। কোনো পরোয়ানা আসে বাংলাদেশের ভিতরে, তাইলে সেটা বাংলাদেশের যে কোনো বাংলাদেশের স্থানের মতো এটা জারি করা যাবে। আর এটা মূল ভাষ্য হচ্ছে আমরা দণ্ডবিধি আইনের ৬ ধারায় পড়বো, যে বাংলাদেশের বাহিরে সংগঠিত অপরাধের জন্য বাংলাদেশেও তার বিচার করা যাবে। এখন এটা কিভাবে করব? দণ্ডবিধিতে তো শাস্তির বিধান আছে, কিন্তু পদ্ধতিটা কোথায়? পদ্ধতি হচ্ছে এই 188 ধারা। এগুলা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ অনেক সময় এগুলোর সাথে কিছু সাবঅর্ডিনেট ধারা আছে, এগুলো যদি আমরা মনে না রাখি তাহলে দেখা গেছে যে অনেকটা সমস্যা তৈরি হবে আর কি। 188 ধারা, তারপরে এখন হচ্ছে 190 ধারা ফৌজদারি কার্যবিধি আইনের। এইটা আমাদের জন্য ইম্পর্টেন্ট একটা ধারা। এতক্ষণ যা পড়লাম এগুলো হচ্ছে হালকা ভাবে নিবেন, যাতে এমসিকিউর জন্য। আর 190 ধারা এটার একটু ইম্পর্টেন্ট ভাবে নিবেন। ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে নেওয়া যা সিআর মামলা, ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে নেওয়া বা সিআর মামলা আমলে কে নিবেন? মুখ্য মহানগর মুখ্য বিচারিক, মেট্রোপলিটন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত অপর কোন ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারেন। ক, অপরাধের নালিশ পাওয়া গেলে। খ, পুলিশ অফিসারের নিকট হতে লিখিত রিপোর্ট পাওয়া গেলে। ক, পুলিশ অফিসার ব্যতীত অপর কোন ব্যক্তির নিকট হতে সংবাদ পেলে বা ম্যাজিস্ট্রেটের জ্ঞান মতে। প্লিজ কথা বলবেন না। 190 ধারা, কে কে অপরাধ আমলে নিতে পারেন? মুখ্য মহানগর মুখ্য বিচারিক, মেট্রোপলিটন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং বিশেষ ক্ষমতাপ্রাপ্ত অপর কোন ম্যাজিস্ট্রেট। কিভাবে নিবেন? অপরাধের নালিশ পাওয়া গেলে, অর্থাৎ কোন ব্যক্তি অপরাধ নালিশ দিছে, সেই নালিশের প্রেক্ষিতে। খ, পুলিশ অফিসারের নিকট হতে লিখিত রিপোর্ট পেলে, অর্থাৎ পুলিশ অফিসার রিপোর্ট দিছে। গ, অপর কোন ব্যক্তি দ্বারা অথবা ম্যাজিস্ট্রেটের জ্ঞান মতে। তাহলে আমরা 3টা ক্ষেত্র পাইলাম যে কিভাবে অপরাধ আমলে নিবেন। এগুলা কিন্তু মনে রাখবেন যে কয়টি ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারেন, কয়টি মাধ্যমে। অপরাধের নালিশ পাওয়া গেলে, পুলিশ অফিসারের রিপোর্টে এবং অপর কোন ব্যক্তি বা ম্যাজিস্ট্রেটের জ্ঞান মতে। বিশেষ ক্ষেত্রে নালিশের মাধ্যমে বা পুলিশ রিপোর্টের ভিত্তিতে অপরাধের বিচার দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট বিচারের জন্য গ্রহণ করতে পারেন। বিশেষ ক্ষেত্রে পুলিশ রিপোর্টের ভিত্তিতে দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট গ্রহণ করতে পারেন। 3, সরকার দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে জ্ঞান মতে বা সন্দেহবশত অপরাধ আমলে বা গ্রহণ করিবার জন্য প্রেরণ করতে পারেন। তাহলে আমরা পাইলাম প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, মুখ্য মহানগর মুখ্য বিচারিক প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, এবং সরকার যদি আদেশ দেয় তাহলে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট নিজের জ্ঞান মতে, অর্থাৎ ওনার কাছে মনে হয়েছে যে এটা একটা অপরাধ, তাহলে সেই ক্ষেত্রে উনি কি করতে পারবেন? অপরাধ আমলে গ্রহণ করতে পারবেন বা বিচারের জন্য প্রেরণ করতে পারবেন। তবে কোনোভাবে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট নিজের জ্ঞান মতে অপরাধ আমলে নিবেন না। 4, এই ধারায় যাই থাকুক না কেন, সরকার যুক্তিসঙ্গত কারণ এবং তারিখ উল্লেখ করে যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটকে, দফা 1, দফা 1-এ কি বলছে? যে অপরাধের নালিশ পাওয়া গেলে সেই ক্ষেত্রে কি করতে পারবেন? অপরাধের ক্ষমতা বা বিচারের জন্য প্রেরণ করতে পারবেন। অপরাধের বিচারের জন্য ক্ষমতা প্রেরণ করতে পারবেন। এই ছিল আমাদের 190 ধারা। এখন 190 ধারার কি কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে অ্যাডভান্স হবো, কারণ এইটা এত ইম্পর্টেন্ট ধারা না, জাস্ট খালি নালিশ বা সিআর মামলা, এটা একটু মাথায় রাখবেন। হ্যাঁ বলেন সেন্টু মিয়া না নুরুল ভাই, প্রশ্ন নাই? তাহলে অ্যাডভান্স হইলাম। এটা কি স্যার স্যার ওই আমি যে ডিউটিতে আছি স্যার, আমি শুনি আজকে শুনি আমি ডিউটিতে আছি। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই, কারণ এগুলো এত কি ইম্পর্টেন্ট ধারা পুলিশ না, রিপোর্টে এজন্য
হ্যাঁ, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো এটা আমরা কি বলে দেবো যে এটা এটা কি ইম্পর্টেন্ট। এটা কি পুলিশ রিপোর্টের ক্ষেত্রে নাকি স্যার, ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে নেওয়া? না, এখানে আমি তো তিনটা ক্ষেত্রে রাস্তায় নিতে পারবেন। হাঁটতেছি, ম্যাজিস্ট্রেট তিনটা ক্ষেত্রে অপরাধ আমলে নিতে পারবেন। যেমন আপনি অপরাধ সংগঠন রেজওয়ানুল আর কি। করিম, আপনি কি করছেন, একটা নালিশ দিছেন, এটা নিতে পারবেন। সাব্বির, সে পুলিশ অফিসার, সে একটা রিপোর্ট দিছে, তার রিপোর্টে নিতে পারবেন। অথবা সাব্বিরের পুলিশ রিপোর্ট ব্যতীত কি করতে পারবেন, আমাদের নুরুল ইসলাম ভাই, উনি একজন পাবলিক, উনি একটা অভিযোগ করছে, অথবা ম্যাজিস্ট্রেটের কাছে মনে হয়েছে যে অপরাধটা সংগঠিত হয়েছে, অর্থাৎ ম্যাজিস্ট্রেটের জ্ঞান মতে যে আমার মনে হয়েছে যে একটা অপরাধ সংগঠিত হয়েছে, সেই ক্ষেত্রে উনি কি করতে পারবে, মামলা আমলে নিতে পারবেন। এটা হলো 190 ধারা। তবে এই যে নিজের জ্ঞান মতে নিতে পারবে না কে, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট নিজের জ্ঞান মতে মামলা আমলে নিতে পারবে না। দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটও পারবে যদি সরকার আদেশ দেয়। অর্থাৎ যেহেতু সরকার আদেশ দিলে এটা আমরা ধরে নিতে পারি যে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটও পারবে। তবে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট নিজের জ্ঞান মতে কোনোভাবেই মামলা নিতে পারবে না। এই হলো 190 ধারা। তারপরে আমরা অ্যাডভান্স হই। ফৌজদারি কার্যবিধি আইনের 191 ধারা, আসামির আবেদনে মামলা হস্তান্তর। অর্থাৎ 190 ধারা পুলিশ রিপোর্টের ভিত্তিতে যদি কোনো অপরাধ আমলে নেওয়া হয়, সেই ক্ষেত্রে সাক্ষ্য গ্রহণের পূর্বে আদালত আসামিকে জিজ্ঞাসা করবেন যে সে মামলা কোনো আদালতে হস্তান্তর করতে চায় কিনা। এটার মধ্যে এমসিকিউ, এটার মধ্যে এমসিকিউ হলো কার আবেদনে মামলা হস্তান্তর হয়। আসামির আবেদনে মামলা হস্তান্তর হয়। আসামির আবেদনে কোন মামলা হস্তান্তর হয়, বাদীর দেওয়া মামলার, ম্যাজিস্ট্রেটের জ্ঞান মতে দেওয়া মামলার, নাকি পুলিশ অফিসারের রিপোর্টে যে মামলাটা হয় সেই মামলার? অবশ্যই সেটার উত্তর হবে পুলিশ রিপোর্টের ভিত্তিতে যে মামলাটা রুজু করা হয় সেই মামলা স্থানান্তর হবে আসামির আবেদনে। এগুলো হচ্ছে এমসিকিউ, ঠিক আছে, এগুলো একটু নোট রাখবেন। এই হলো 191 ধারা। ফৌজদারি কার্যবিধি আইনে 192 ধারা, ম্যাজিস্ট্রেট কর্তৃক মামলা হস্তান্তর। ম্যাজিস্ট্রেট কর্তৃক মামলা হস্তান্তর কোথায় হস্তান্তর করবেন, মুখ্য মহানগর বা মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট। মহানগর বলতে আমরা যারা বলি কি কয়, সিএইচএম, সিএইচএমই তো। আর সিএমএম, সিএমএম, হ্যাঁ, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আর মুখ্য সিএমএম, বিচারিক ম্যাজিস্ট্রেট সিজিএম। হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ওটা সিজিএম যেটা বলি আমরা। এখানে এগুলো একটু মনে রাখবেন, কারণ এগুলো হচ্ছে ওই সংক্ষিপ্ত রূপ তো। মহানগর হইলে সিএমএম, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আর মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট হইলে সিজিএম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আমলে নিয়েছেন এমন অধীনস্থ ম্যাজিস্ট্রেটের নিকট হস্তান্তর করতে পারবেন। অর্থাৎ কে নিছেন, মুখ্য মহানগর বা মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট যে মামলাটা বিচারের জন্য আমলে নিছেন, তিনি তার অধীনস্থ কোনো ম্যাজিস্ট্রেটের নিকট হস্তান্তর করতে পারবেন। আর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি মামলা আমলে নেয়, তাহলে তিনি মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট বা অপর কোনো ম্যাজিস্ট্রেটের নিকট হস্তান্তর বা নিষ্পত্তির জন্য করতে পারেন। 192 দ্বারা। 193, দায়রা আদালত কর্তৃক মামলা আমলে গ্রহণ। যদি কোনো মামলা ম্যাজিস্ট্রেট আদালত থেকে প্রেরণ করা না হয়, তাহলে দায়রা আদালত কোনো মামলা আমলে নিবেন না। ডাইরেক্ট নিষেধ। অর্থাৎ দায়রা আদালত কোনো মামলা আমলে নিতে পারবে না যদি না সেইটা ম্যাজিস্ট্রেট আদালত থেকে প্রেরণ করা হয়। দুইয়ে, সরকার যে সমস্ত মামলা বিচারের জন্য নির্দেশ দিবেন, দায়রা জজ সেই সমস্ত মামলা বিচারের জন্য হস্তান্তর করবেন অতিরিক্ত জেলা জজ বা যুগ্ম দায়রা জজ, সেই সমস্ত মামলা বিচার করবেন। অর্থাৎ সরকার যে সমস্ত মামলা বিচারের জন্য প্রেরণ করে সেটা কে বিচার করবেন, দায়রা জজ, সেইটা তিনি তার অধস্তন অর্থাৎ অতিরিক্ত বা যুগ্ম দায়রা জজ দিয়ে মামলা বিচার করাবেন। 193 দ্বারা। ফৌজদারি কার্যবিধি আইনে 195 দ্বারা, সরকারি কর্মচারীর আইনসঙ্গত কর্তৃত্ব অবমাননার দায়ে মামলা। কোন আদালত মামলা নেবেন,
যে কোনো আদালত নিম্নলিখিত বিষয়ে আমলে নিবেন না, সেগুলা কি? অর্থাৎ সরকারি কর্মচারীর আদেশ অমান্যর ফলে যে মামলাগুলা হয়, এটা আমরা এত কিছু জানার দরকার নেই, জাস্ট খালি এক কথা আমরা মনে রাখি, যে মামলাটা দিছে বা যার কাছে অপরাধটা সংঘটিত হয়েছে সেই আদালত, সেই সংস্থা, সেই পুলিশ যদি অভিযোগ না দেয় তাহলে সেটা আমলে নিবেন না। এক কথায় আমরা সেটা শেষ করি, নাকি এটা বিস্তারিত বলা লাগবে? এটা তো ইম্পর্টেন্ট না, এই জন্য এটা এত বিস্তারিত বললাম না। তারপরে ফৌজদারি কার্যবিধি আইন 196 ধারা, রাষ্ট্রদ্রোহিতার অপরাধের দায়ে মামলা কার? সরকার ক্ষমতাপ্রাপ্ত অফিসারের আদেশ ব্যতীত নিবেন না। এগুলা কি? রাষ্ট্রদ্রোহিতা আমরা দণ্ডবিধি আইনের পড়বো 6ষ্ঠ অধ্যায় 9 ক অধ্যায়, যেটা হচ্ছে আপনার 6ষ্ঠ অধ্যায় হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা, 9 ক হচ্ছে ঘুষ গ্রহণ, যেটা এই যে নির্বাচন আসতেছে এইটা। 108 ক হচ্ছে বিদেশে অপরাধের জন্য পরিচালনা করা। 153 ক হচ্ছে বেআইনি সমাবেশ বা দাঙ্গাতে উস্কানি দেওয়া। তারপরে 294 ক হচ্ছে ধর্মীয় কাজে অনুমতিতে আঘাত হানা। 295 ক, 294 ক হচ্ছে লটারি ক্রয় করা। 295 ক হচ্ছে ধর্মীয় অনুমতিতে আঘাত হানা। এবং 505 দ্বারা হচ্ছে অপরাধজনক বিশ্বাস অপরাধজনক ভীতি প্রদর্শন করা বা শ্রেণী বিভেদের মধ্যে, অর্থাৎ সরকারি কর্মচারীরা যদি কোনো কাজে বিরক্ত করে সেই ক্ষেত্রে এটা হচ্ছে 105 দ্বারা। এইসব অপরাধ কি করবেন? সংশ্লিষ্ট অফিসারের আদেশ ব্যতীত নেবেন না। 196 দ্বারা এগুলো আমরা দণ্ডবিধি ইনশাআল্লাহ আল্লাহ যেন হায়াতে বাঁচিয়ে রাখে 1 তারিখ থেকে শুরু করব। এর ভিতরেই আমরা এই যে ফৌজদারি কার্যবিধি আমাদের যেগুলো দরকার ইম্পর্টেন্ট, এগুলো আমরা একটু নেব। আর বাকি সবগুলা আমরা এখন আমরা স্কিপ করব, কারণ আমরা যেহেতু অন্য একটা টার্ম নিয়ে আমরা অ্যাডভান্স হচ্ছি, অতএব এগুলো এত বিস্তারিত এখন পড়বো না। যেন আল্লাহ আমাদের সবকিছু সুন্দরভাবে শেষ করা, তারপরে আমরা আবার দরকার পুনরায় আবার ফৌজদারি কার্যবিধি পুরোটা A to Z রিভিশন দেব। ফৌজদারি কার্যবিধি আইনে 197 দ্বারা বিচারক বা সরকারি কর্মচারীর বিরুদ্ধে মামলা, অর্থাৎ দণ্ডবিধির 19 ধারায় জজ, ম্যাজিস্ট্রেট বা সরকারি কর্মচারী কর্তব্য সম্পাদনকালে যদি কোনো অপরাধে নিযুক্ত হন, তাহলে সরকারের পূর্বানুমতি ব্যতীত কোনো আদালত অপরাধ আমলে নেবেন না। এটা ডাইরেক্ট স্পষ্ট নিষেধ ফৌজদারি কার্যবিধি আইনে 197 দ্বারা। অর্থাৎ জজ কি করছেন, তার কর্তব্য সম্পাদনকালে কোনো অপরাধ হইলে সেটা সরকারের অনুমতি ব্যতীত মামলা আমলে নেবেন না। ফৌজদারি কার্যবিধি আইন 198 দ্বারা চুক্তিভঙ্গ, মানহানি, বিবাহ সম্পর্কিত অপরাধের দায় মামলা, অর্থাৎ দণ্ডবিধি আইনের 19 এবং 21 অধ্যায়, যেটা হচ্ছে দণ্ডবিধি আইনের 490 ধারা থেকে 498 ধারা পর্যন্ত এই অধ্যায়ের যে অপরাধগুলো হয় সেগুলো কি করবেন? সংশ্লিষ্ট ব্যক্তির অভিযোগ বা ক্ষতিগ্রস্ত ব্যক্তির অভিযোগটা মামলা আমলে নেবেন না। আর যদি ব্যক্তি মহিলা পর্দানশীল হয় তাহলে তার অভিভাবকের সম্মতিক্রমে সেটা নিতে পারেন। ফৌজদারি কার্যবিধি আইনে 199 দ্বারা বেবিচার বা বিবাহিত মহিলাকে ফুসলাইয়া নিয়ে যাওয়ার দায় মামলা, এটা হচ্ছে ওই দণ্ডবিধি আইনে 497, 98 দ্বারা যে অপরাধগুলো আছে সেগুলো কি হয়েছে? মহিলার স্বামী বা তার অনুপস্থিতিতে যে ব্যক্তির তত্ত্বাবধানে ছিল তার নালিশ ছাড়া মামলা আমলে নিবেন না। এগুলো এমসিকিউর জন্য আসতে পারে, সেটা একটু নেওয়া যায় যে মহিলার স্বামী বা তার অনুপস্থিতিতে আইনানুগ অভিভাবকের অনুমতিতে সেটা নেওয়া যেতে নিবেন, আমলে নিবেন 199। তবে যদি তার স্বামীর বয়স 18 বছরের কম হয় সেই ক্ষেত্রে তার পক্ষে অন্য কোনো ব্যক্তি নালিশ দিতে পারবেন। বা যদি স্বামী সেনাবাহিনীতে চাকরিরত হয় এবং ছুটি না পায় তাহলে আদালতের অনুমতি নিয়ে তত্ত্বাবধানকারী বা অন্য কোনো ব্যক্তি নালিশ করতে পারবেন। এই ছিল আমাদের আজকে ফৌজদারি কার্যবিধির 5ম অধ্যায়ের আলোচনা। যেহেতু এখন সময় স্বল্প এই জন্য আমরা আরো অ্যাডভান্স হবার সামনে ফৌজদারি কার্যবিধি আইনের 16 অধ্যায় ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ সম্পর্কিত ধারা হচ্ছে 200 হতে 203। 200 ধারা ফৌজদারি কার্যবিধি আইনের 200 ধারা বাদীর জবানবন্দি, অর্থাৎ নালিশ গ্রহণকারী ম্যাজিস্ট্রেট কি করবেন?
অবিলম্বে বাদী বা সাক্ষীরে শপথ গ্রহণ করে তাদের জবানবন্দি নিবেন। তবে যদি নালিশে লিখিত হয়, অর্থাৎ 192 দ্বারা যদি হস্তান্তর করার পূর্বে জবানবন্দি গ্রহণ করা হয় তাহলে প্রয়োজন নাই। আর যদি লিখিত ম্যাজিস্ট্রেট বা সরকারি কোনো দায়িত্ব সম্পাদনের সময় নালিশ হয় তাহলে সেটারও প্রয়োজন নাই। এবং 192 দ্বারা মামলা হস্তান্তরের পূর্বে বাদী বা সাক্ষীর জবানবন্দি গ্রহণ করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের নিকট মামলা হস্তান্তর করা হয়, তিনি পুনরায় জবানবন্দি করতে বাধ্য নয়। অর্থাৎ 192 দ্বারা আসামির আবেদন ক্রমে যখন এটা হস্তান্তর হবে সেই ক্ষেত্রে এটা গ্রহণ করতে বাধ্য নয়। ফৌজদারি কার্যবিধি আইনের 200 ধারা। ফৌজদারি কার্যবিধি আইনের 201, ম্যাজিস্ট্রেটের নিকট যদি লিখিত নালিশ হয় তাহলে তিনি কি করবেন? আমলে নিতে যোগ্যতা সম্পন্ন না হইলে কার নিকট প্রেরণ করবেন? যে যোগ্যতা সম্পন্ন তার নিকট প্রেরণ করবেন। এবং মৌখিক নালিশ হলে উপযুক্ত আদালতে যাওয়ার জন্য নির্দেশ দিবেন। 101। অর্থাৎ 101 এর মূল বিষয়বস্তু কি? যে ম্যাজিস্ট্রেট যদি অপরাধ আমলে নেওয়ার ক্ষমতা না থাকে সেক্ষেত্রে কি করবেন? তিনি ক্ষমতা সম্পন্ন ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন অথবা মৌখিক লিখিত হইলে তাদের যাওয়ার আদেশ দিবেন। ফৌজদারি কার্যবিধি আইনের 101 ধারা। ফৌজদারি কার্যবিধি আইনের 202, পরোয়ানা দান স্থগিত করে রাখা। অর্থাৎ নালিশ গ্রহণ করার পর আসামি যদি হাজির করার জন্য পরোয়ানা না দিয়ে সত্য মিথ্যা নিরূপণের জন্য কি করবেন? অনুসন্ধান করতে পারবেন। অথবা তিনি যদি তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট না হন তাহলে কি করতে পারেন? তার অধস্তন বা পুলিশ অফিসার দিয়ে অনুসন্ধান বা তদন্তের নির্দেশ দিতে পারেন। এখানেও একটা পেজ দিছে। পেজটা কি? যে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হইলে কি করতে পারবেন? তিনি পুলিশ অফিসারের বা অধস্তন ম্যাজিস্ট্রেটকে কি করতে পারবেন না? তদন্তের নির্দেশ দিতে পারবেন না। পারবেন কে? দ্বিতীয় শ্রেণীর বা উপরের যারা আছে তারা দিতে পারবেন। 202। ফৌজদারি কার্যবিধি আইনের 203, নালিশ খারিজ। অর্থাৎ যার নিকট নালিশ করা হয়েছে, হস্তান্তর করা হয়েছে, 200 ধারায় বাদীর জবানবন্দি গ্রহণ, 202 ধারা অনুসন্ধান তদন্ত করে ব্যবস্থা গ্রহণের পর্যাপ্ত কারণ না থাকলে তার লিপিবদ্ধ করে নালিশ খারিজ করে দেবেন। 203 ধারা। তাহলে এমসিকিউ হইল নালিশ ম্যাজিস্ট্রেট নালিশ খারিজ করবেন কত ধারায়? 203 ধারায়। কি পদ্ধতি অবলম্বন করবেন? 200 ধারায় বাদীর সাক্ষী জবানবন্দি নেবেন এবং 202 ধারায় অনুসন্ধান তদন্ত করে কি করবেন? পর্যাপ্ত কারণ না থাকলে নালিশ খারিজ করে দিবেন। ফৌজদারি কার্যবিধি আইনে 203 ধারা। ফৌজদারি কার্যবিধি আইনের 17 অধ্যায়, ম্যাজিস্ট্রেটের নিকট মামলা শুরু। ধারা হচ্ছে 204 হতে 205 এর ঘ পর্যন্ত। ফৌজদারি কার্যবিধি আইনের 260 ধারা হচ্ছে পরোয়ানা দেওয়া। ম্যাজিস্ট্রেটের নিকট যদি আসামির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য পর্যাপ্ত কারণ থাকে তাহলে কি করবেন? আসামিকে হাজির হওয়ার জন্য সমন বা পরোয়ানা দিবেন। আর যদি আসামি তার নিজ এখতিয়ার এলাকার বাইরে হয় তাহলে এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেটের নিকট হাজির হওয়ার জন্য সমন দিবেন। অর্থাৎ উনার স্থানীয় এলাকার ভিতরে হইলে পরোয়ানা দিবেন আর স্থানীয় এলাকার বাইরে হইলে সমন দিবেন যে আপনি অমুকের কাছে হাজির হন। সমন বা পরোয়ানা দুইটাই দিতে পারবেন নিজ এলাকার ভিতরে হইলে। আর বাদী সাক্ষীদের তালিকা না থাকলে আসামিকে সমন বা পরোয়ানা দেওয়া যাবে না। অর্থাৎ বাদী বা সাক্ষীর তালিকা নাই, বাদী কি করছে? সাক্ষীদের তালিকা দেয় নাই, সেই ক্ষেত্রে আসামিকে সমন বা পরোয়ানা দেওয়া যাবে না। ক, প্রত্যেক সমন বা পরোয়ানার সাথে নালিশের একটি কপি দিবেন। তারপর হচ্ছে 90 ধারার বিধানকে প্রভাবিত করবে না। 90 ধারার বিধান কি? সমনের পরিবর্তে অতিরিক্ত পরোয়ানা দেওয়া, সেটাকে প্রভাবিত করবে না। আর যদি বলবৎ আইনে কোনো সমন বা পরোয়ানার জন্য ফি দিতে হয় তাহলে কি করবেন? ফি পরিশোধ করে নালিশ খারিজ করতে হবে। ফৌজদারি কার্যবিধি 205 ধারা, ম্যাজিস্ট্রেট আসামিকে ব্যক্তিগত হাজিরা হতে মাফ দিতে পারেন। অর্থাৎ ম্যাজিস্ট্রেট যদি আসামিকে ব্যক্তিগত হাজিরা ভাবে হাজিরা না দিয়ে উকিল মারফত হাজির হওয়ার জন্য অনুমতি দিতে পারবেন। ম্যাজিস্ট্রেট অনুসন্ধান বা বিচারের জন্য আসামিকে ব্যক্তিগতভাবে হাজির হওয়ার নির্দেশও দিতে পারবেন। ফৌজদারি কার্যবিধি 205। তারপর হচ্ছে কখর দরকার নাই, ফৌজদারি কার্যবিধি 205 এর গ, দায়রা আদালতে মামলা হস্তান্তর। পুলিশ রিপোর্ট বা অন্য কোনো ভাবে যদি মামলা রুজু হয় এবং অপরাধটি দায়রা আদালতে বিচারযোগ্য হয়
তাহলে ম্যাজিস্ট্রেট কি করবেন? মামলাটি দায়রা আদালতে প্রেরণ করবেন। তার সাথে কি দিতে হবে? দায়রাতে প্রেরণ করবেন, আসামিকে জামিন বা হাজতে প্রেরণ করবেন, মামলার নথি মালামাল প্রেরণ করবেন এবং সরকারি উকিলকে এই বিষয়ে জানাবেন। এই 4টা বিষয় কি করবেন? ম্যাজিস্ট্রেট নথির সাথে পাঠাবেন। দায়রাতে প্রেরণ করবেন, আসামিকে জামিন বা হাজতে প্রেরণ করবেন, মামলার নথি মালামাল প্রেরণ করবেন এবং সরকারি উকিলকে এই বিষয়ে জানাবেন, অর্থাৎ পিপি কে জানাবেন। তারপর 205-এর ঘ, যেটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ধরা যায়। 205-এর ঘ, একই অপরাধে নালিশি মামলা এবং পুলিশি তদন্ত চলমান থাকলে করণীয় কি? একই অপরাধে নালিশি এবং পুলিশি মামলা তদন্ত থাকলে ম্যাজিস্ট্রেট কি করবেন? নালিশি মামলা বন্ধ রাখিয়া পুলিশি মামলার রিপোর্ট চাইবেন। ম্যাজিস্ট্রেট নালিশি মামলা বন্ধ রেখে পুলিশি মামলার রিপোর্ট চাইবেন এবং তদন্তকারী কর্মকর্তা যদি চার্জশিট দাখিল করে তাহলে নালিশি মামলা এবং পুলিশ রিপোর্টের ভিত্তিতে রুজু মামলা একই সঙ্গে অনুসন্ধান এবং বিচার করতে পারবেন। অর্থাৎ যেহেতু একই অপরাধের 2 তদন্ত চলে, ম্যাজিস্ট্রেট কি করলেন? পুলিশের নিকট রিপোর্ট চাইলেন, এখন পুলিশ চার্জশিট দাখিল করলো, সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট উনার যেটা স্থগিত রাখছেন এইটাও পুলিশ রিপোর্টের ভিত্তিতে রুজু হয়েছে মনে করে উনি অনুসন্ধান এবং বিচার করতে পারবেন। 3 হয়েছে পুলিশ অফিসার যদি চূড়ান্ত রিপোর্ট দাখিল করে তাহলে ম্যাজিস্ট্রেট তার যে মামলা যেটা স্থগিত রাখছেন সেটা পুনরায় অনুসন্ধান এবং বিচার কার্য চালাইতে পারবেন। 205-এর ঘয়ের 1, 2, 3 এই হচ্ছে 3টা। তাহলে এটার মূল বিষয়বস্তু হলো কি, যে নালিশি এবং পুলিশি মামলা যদি একই সাথে থাকে তাহলে কার্যক্রম কি? কার্যক্রম হচ্ছে নালিশি মামলা বন্ধ রাখবেন, পুলিশি মামলার তদন্ত রিপোর্ট চাইবেন। পুলিশ অফিসার যদি চার্জশিট দেয় তাহলে নালিশি মামলাও একই অপরাধের মতো হয়েছে বলে গণ্য হবে। আর যদি পুলিশ চূড়ান্ত রিপোর্ট দেয় সেই ক্ষেত্রে নালিশি মামলা যেটা স্থগিত রাখছিলেন সেইটা উনি অনুসন্ধান এবং তদন্ত করতে পারবেন। এই ছিল আমাদের আজকের আলোচনা। আর যেহেতু সময় নাই, সামনে আর অ্যাডভান্স হয় না, কারণ সামনে অ্যাডভান্স হইতে গেলে আবার অনেক সময় লাগবে। আর চার্জ সম্পর্কিত চার্জের এটা আমরা কালকে ইনশাল্লাহ চেষ্টা করব যে 19 অধ্যায় 221 হতে এইগুলো আমরা যতটুকু যাওয়া যায় আর কি, কারণ যেহেতু এগুলো এত ইম্পর্টেন্ট না এই জন্য এগুলো একটু আমরা শর্ট করে নিতে হবে।